প্রিয় শ্রোতা বন্ধুরা, স্বাগতম। বিষয় বন্ধ্যাত্ব এবং পলিসিস্টিক ওভারি। আপনারা পলিসিস্টিক ওভারির কথা শুনেছেন, অনেকেই হয়তো জানেন শব্দটার সঙ্গে সঙ্গতি আছে। যখন একটা বাচ্চা তার প্রথম পিরিয়ড শুরু হয়, নর্মালি 10 থেকে 12 বছরের মধ্যে, তখন অনেক সময় এরকম হয় যে প্রথম 1-2 বছর পিরিয়ড ভালো হলো, তারপরে হঠাৎ করে পিরিয়ড দেরি হতে শুরু হলো, ডিলেড পিরিয়ডস, বা পিরিয়ডটা খুব ইররেগুলার হয়ে গেল। আস্তে আস্তে ওজন বাড়তে শুরু হলো। 16-17 বছর বয়সে ব্যাপারটা এমনই দাঁড়ালো যে ডাক্তারের পরামর্শ, গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হচ্ছে। এই প্যাটার্নটা কিন্তু খুবই কমন, আপনারা অনেকেই এইটার সঙ্গে রিলেট করতে পারবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যার কারণ কিন্তু পলিসিস্টিক ওভারি। আজকে আমি ডক্টর প্রদীপ গোস্বামী, আমি ফিটোম্যাট ওয়েলনেস, ফিটোম্যাট ব্র্যান্ডের ডিরেক্টর, এবং আমি একজন কনসালটেন্ট গাইনোকোলজিস্ট। এই ব্যাপারে কিছু আলোকপাত করব যে পলিসিস্টিক ওভারি যখন বন্ধ্যাত্বের কারণ হয়, তখন কি তার চিকিৎসা খালি ওষুধ দিয়েই করা যায়, নাকি অন্য কিছু করতে হয়। পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম অর পিসিওএস এমন একটা সমস্যা যেখানে সমস্যাটা ওভারির, এবং ওভারি ঠিক কীভাবে ফাংশন করে তার কিছু সমস্যার জন্য কিছু সিমটম, কিছু চেঞ্জেস মহিলাদের শরীরে হয়, এবং সেইভাবেই আমরা বুঝতে পারি যে যখন সমস্যাটা তৈরি হচ্ছে। এখানে কি হয় যে ওভারিটা ইউজুয়ালি বড় হয়ে যায়, এবং ওভারির মধ্যে অসংখ্য ছোট ছোট ফ্লুইড ফিল, জল ভর্তি ফোস্কার মতন সিস্ট হয়ে যায়, যেগুলো ওভারি মধ্যে জমা হয়ে ওভারিটাকে বড় করে দেয়। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সো কল্ড বড় ওভারিয়ান সিস্ট নয়, এগুলো ছোট ছোট পিনহেড বা ছোট ছোট ফোস্কার মতন ওভারির মধ্যে জমা জল, যার মধ্যে ডিমগুলো থাকে, কিন্তু ডিমগুলো সঠিক সময়ে সঠিকভাবে বেরোতে পারে না। তার ফলে সাবসিকুয়েন্টলি অনেকগুলো সমস্যা শুরু হয়ে যায় মহিলাদের শরীরে। এই সমস্যাটা কিন্তু আমাদের দেশে, পার্টিকুলারলি ভারতবর্ষে এবং বাঙালিদের মধ্যে বেশ কমন। প্রায় 1 in 5 উইমেন, মানে আপ টু 25% উইমেন, মহিলাদের কোনো না কোনো সময়, যে সময়টা তাদের পিরিয়ড হওয়ার কথা বা বাচ্চা ধারণ পসিবল, রিপ্রোডাক্টিভ এজ যেটা আমরা বলি, 1 in 5 মানে আপ টু 20% উইমেনের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা দেখা যেতে পারে। কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর হচ্ছে ইররেগুলার পিরিয়ড, মানে পিরিয়ডটা সঠিক সময় মাসে মাসে সঠিকভাবে হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই এটা ডিলেড হয়ে যায়, পরিমাণে খুব কম হয়। এর সঙ্গে যেটা হয়, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওজনটা হু করে বেড়ে যেতে থাকে। ওয়েট ইনক্রিজেস সিগনিফিকেন্টলি আফটার আ সার্টেন এজ। 3 নম্বর যে সমস্যাটা হতে পারে, স্কিন বা ত্বক, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই অয়েলি বা তেলতেলে ভাব হয়ে থাকে। এর সঙ্গে বিশেষ কিছু শরীরের অংশে এক্সেসিভ হেয়ার গ্রোথ, মানে চুলের পরিমাণ যেটা মহিলাদের কম থাকে বা বিশেষ প্যাটার্নে থাকে, সেইটা কিন্তু চেঞ্জ হতে থাকে। অ্যাট দ্য সেম টাইম মাথার চুল বা হেয়ার, মাথার চুল বা হেয়ার, সেটা কিন্তু ফল করতে থাকে, এবং সামনের দিকের হেয়ার লাইন যেটা, সেটা পিছিয়ে যেতে থাকে, রিসিড করতে থাকে। তো মোরালেস বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কম্বিনেশনে এই সমস্যাগুলো মহিলাদের মধ্যে দেখা যেতে পারে যদি তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের সমস্যা থাকে। এটা কিন্তু যেটা ভিজিবল সমস্যা, কিন্তু লং টার্ম হেলথেরও কিছু ইস্যু থাকে। দেখা গেছে যে যাদের ইয়াং বয়সে পলিসিস্টিক ওভারি ছিল বা আছে, তাদের কিন্তু একটা সার্টেন এজ, ধরুন 35-40 এরকমের পর থেকে কিন্তু তাদের ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার
এই দুটোরই সমস্যা কিন্তু বাড়তে পারে এবং সেক্ষেত্রে কি হয়, দ্যাট ইনক্রিজেস দ্য কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরস, মানে হার্টের অসুখের সমস্যাও কিন্তু সাবসিকুয়েন্ট এজ, একটা সার্টেন এজের পরে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং শর্ট টার্ম প্রবলেমগুলোকে নিয়ে ভাবলে চলবে না। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন আমি এটাও মেনশন করতে চাইছি যে দেয়ার আর সেভারাল লং টার্ম হেলথ ইস্যুস ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নাও পলিসিস্টিক ওভারি কেন হয়? পলিসিস্টিক ওভারির যে কারণটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে ভাবা হয়, ইট ইজ এ মাল্টিজেনিক ডিসঅর্ডার। তার মানে এটা কিন্তু একটা ফ্যামিলিয়াল কানেকশন বা জিনগত সমস্যার একটা যোগাযোগ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সঙ্গে রয়েছে। তার সঙ্গে কিন্তু এপিজেনেটিক মানে হচ্ছে এনভায়রনমেন্টাল এবং অ্যাসোসিয়েটেড ফ্যাক্টর সামথিং লাইক লাইফস্টাইল, ডায়েট, এগুলোরও কিন্তু একটা স্ট্রং ইনফ্লুয়েন্স পলিসিস্টিক ওভারি ডেভেলপমেন্টের ক্ষেত্রে রয়েছে। নাও আপনি যখন একটা ডাক্তারের কাছে যাবেন, গাইনোকোলজিস্টের কাছে যাবেন, তখন তিনি কিভাবে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ডায়াগনোসিস করবেন, এই ব্যাপারে একটা ইন্টারন্যাশনালি ভ্যালিড কিছু গাইডলাইন আছে। যেমন এশরে, ইউরোপিয়ান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ হেলথ, অ্যান্ড ASRM মানে আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন, তারা কিছু ক্রাইটেরিয়া তৈরি করেছেন এবং ব্রডলি এটাকে রটারড্যাম ক্রাইটেরিয়া বলা হয়। এখানে তিনটে জিনিস আছে। এক নম্বর হচ্ছে অলিগো অর অ্যান ওভিউলেশন, তার মানে হচ্ছে সঠিক সময়ে সঠিকভাবে ডিমটা বেরোচ্ছে না অথবা একদমই বেরোচ্ছে না। দু নম্বর হচ্ছে যে বিশেষ কিছু হরমোনাল চেঞ্জেস এই ডিম না বের হওয়ার কারণে হয়। তার মধ্যে দুটো জিনিস, এক নম্বর হচ্ছে ইনসুলিন বলে একটা হরমোনের নাম আপনারা শুনেছেন, যেটা ডায়াবেটিসের সঙ্গে যুক্ত। ইনসুলিনটা ঠিক যেভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে পলিসিস্টিক ওভারিতে, সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স, শরীরের মধ্যে ইনসুলিনের কাজের একটা রেজিস্ট্যান্স তৈরি হয়, যার ফলে ইনসুলিনটা সঠিকভাবে কাজ করতে পারে না। সেটা কিন্তু একটা কারণ হচ্ছে ওজন বৃদ্ধির, আর দ্বিতীয় হচ্ছে আপনারা টেস্টোস্টেরন বলে একটা হরমোনের নাম শুনেছেন, যেটা হচ্ছে মেল হরমোন, মানে পুরুষদের হরমোন। কমপ্লেক্স কারণে, হরমোনাল চেঞ্জেসের কারণে, যেটা মহিলাদের শরীরে থাকলেও অতীব কম পরিমাণে থাকে, টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে সিগনিফিকেন্টলি বেড়ে যেতে পারে। এবং এটার ম্যানিফেস্টেশন আমরা ক্লিনিক্যালি দেখতে পাই যে এক্সেসিভ হেয়ার গ্রোথ হতে পারে বিভিন্ন জায়গাতে, যেখানে মহিলাদের নর্মালি হেয়ার থাকে না সেই জায়গাগুলোতে হেয়ার হতে পারে, অথবা বায়োকেমিক্যালি মানে আমরা হরমোন টেস্ট করে দেখতে পেতে পারি যে এই টেস্টোস্টেরন হরমোনের পরিমাণটা শরীরের মধ্যে বেড়ে গেছে। তৃতীয় যে জিনিসটা, আমরা যদি ট্রান্স অ্যাবডোমিনাল অথবা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি করি, তাহলে আমরা দেখতে পারবো এই ছোট ছোট সিস্ট বা ফোসকা, যার মধ্যে ডিমগুলো থাকে এবং যেগুলো সঠিকভাবে বেরোতে পারে না, এগুলো ওভারির মধ্যে আমরা আল্ট্রাসাউন্ডের সাহায্যে দেখতে পারি। এর সঙ্গে আমরা ওভারির ভলিউম যেটা মাপি, সেটাও দেখতে পারি যে ওভারির ভলিউমটাও কিন্তু নর্মালের থেকে বেশ কিছুটা বেড়ে গেছে। এই যে তিনটে ক্রাইটেরিয়া বললাম আমরা, এর মধ্যে যে কোনো দুটো ক্রাইটেরিয়া থাকলেই কিন্তু তাকে আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলে ডায়াগনোসিস করতে পারি। এবার আসি পলিসিস্টিক ওভারি এবং বন্ধ্যাত্ব, যেটা আজকে আমাদের ডিসকাশনের মেন বিষয়। নাও বাচ্চা হতে গেলে মোটামুটি তিনটে জিনিস লাগে। তার মধ্যে একটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে ডিম, পুরুষদের ক্ষেত্রে স্পার্ম অথবা শুক্রাণু, আর এছাড়া ইউটেরাস এবং তার সাইডে যে দুটো পাইপের মতন ফ্যালোপিয়ান টিউব থাকে, এর মধ্যে কোনো ব্লক বা অবস্ট্রাকশন থাকা চলবে না। যখন আমরা পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে দেখি, যেখানে মেন সমস্যা হচ্ছে ডিমটা সঠিকভাবে সঠিক সময় বেরোচ্ছে না, যাকে আমরা হাইপো ওভিউলেশন, অলিগো ওভিউলেশন অর অ্যানোভিউলেশন বলি, ইনফার্টিলিটির কারণ হিসেবে রাফলি 20% ক্ষেত্রে আমরা ওভিউলেটরি ডিসঅর্ডারের কথা ভাবতে পারি, যাদের ক্ষেত্রে বাচ্চা আসতে দেরি বা সমস্যা হচ্ছে। তার মধ্যে কিন্তু এই যে ওভিউলেটরি ডিসঅর্ডার, তার মধ্যে কিন্তু 70% ক্ষেত্রেই কারণ হচ্ছে আমাদের দেশে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এবার যে মহিলাদের বাচ্চা আসতে দেরি বা সমস্যা হচ্ছে এবং যাদের ক্ষেত্রে
পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমই বা ওভিলেটরি ডিসঅর্ডারই মেন কারণ হিসেবে ভাবা হচ্ছে, যাদের ফ্যালোপিয়ান টিউব চেক করে দেখা গেছে যে ঠিক আছে এবং যাদের হাজব্যান্ডের সিমেনের কোনো সমস্যা নেই, তাদের ক্ষেত্রে আমরা কি কি করতে পারি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সব থেকে অতীব গুরুত্বপূর্ণ হচ্ছে লাইফস্টাইল চেঞ্জেস, মানে আপনি কিভাবে আপনার রোজকার জীবন কাটান, কি খান, কতটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, এগুলো কিন্তু প্রতিটা গুরুত্বপূর্ণ। আপনার ডাক্তার আপনাকে ওষুধ দিতে পারে, আপনার ডাক্তার আপনাকে ইঞ্জেকশন দিতে পারে, আপনার ডাক্তার কিছু অপারেশনও হয়তো করতে পারে, কিন্তু আনলেস অ্যান্ড আদারওয়াইজ এই লাইফস্টাইল চেঞ্জেস অ্যাডাপশনটা করা যায়, তাহলে কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ইনফার্টিলিটির যে সমস্যা, সেটা কিন্তু পুরোপুরি নাও কাটতে পারে। এবার কিভাবে আপনি লাইফস্টাইল চেঞ্জ করতে পারেন? ফার্স্ট হচ্ছে যে ডায়েট। আপনি যে ডায়েটটা খাবেন তাতে যদি ক্যালোরির পরিমাণ, অতিরিক্ত ফ্যাটের পরিমাণ বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে যারা অলরেডি ওভারওয়েট তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায়। পিরিয়ডের সমস্যায় শুধু বাড়ে না, ইনফার্টিলিটির জন্য যে ট্রিটমেন্টগুলো করা হয় সেই ট্রিটমেন্টগুলো কিন্তু লেস এফেক্টিভ হয় অথবা ততটা ভালো কাজ করে না। এবার দুটো জিনিস ইম্পর্টেন্ট, এর সঙ্গে আপনি ওজনটাও কমাতে হবে। ওজন তো এমনি এমনি কমবে না, ওজন কমানোর জন্য চেষ্টা করতে হবে। আপনি যদি খুব ফিজিক্যালি ফিট নিজেকে মনে করেন তাহলে আপনি জিমে যেতে পারেন, আপনি ট্রেডমিল করতে পারেন, বাট সিম্পল হাঁটা, এরকম হাঁটা একটু স্পিডে যাতে একটু ঘাম হয়, তাতেও কিন্তু অনেক ক্ষেত্রেই হেল্প হয়। স্টাডি বলছে বা স্ট্যাটিস্টিক্স বলছে যে আপনি যদি আপনার যে ক্যালোরি ডায়েট যেটা খান সেটা যদি 30% কাট অফ করতে পারেন, 30% কাট অফ করতে পারেন, আর আপনি যদি পুরো সপ্তাহে 150 মিনিট একটু জোরে জোরে ব্রিস্ক ওয়াকিং করতে পারেন, একটু জোরে জোরে হাঁটতে পারেন, তাহলেই কিন্তু আপনার এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম এবং ইনফার্টিলিটির ক্ষেত্রে, পিরিয়ডের ক্ষেত্রে সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট দেখা যেতে পারে। এবং যে ওষুধপত্র আপনাকে দেওয়া হবে ডিম রিলিজ করার জন্য বা ডিম অ্যানোভুলেশনের সমস্যা ঠিক করার জন্য, তার এফেক্ট এবং সাবসিকুয়েন্টলি প্রেগন্যান্সি রেট এবং সাকসেসফুল ট্রিটমেন্ট কিন্তু অনেকটাই বাড়তে পারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটার জন্য দুটো জিনিস লাগে। এক নম্বর হচ্ছে যে একটা প্রফেশনাল ডায়েটারি অ্যাডভাইস। এক নম্বর, একজন ভালো ডায়েটিশিয়ানের কাছ থেকে আপনি একটা সুন্দর করে ক্যালোরি রেস্ট্রিক্টেড চার্ট, যেখানে প্রোটিন বেশি থাকবে, ফ্যাট কম থাকবে, ক্যালোরি রেস্ট্রিক্টেড থাকবে, এরকম একটা ডায়েট চার্ট করিয়ে নিতে পারেন। আর এর সঙ্গে সেলফ মোটিভেশন অ্যান্ড সেলফ গোল সেটিং, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার সমস্যাটা আপনাকে নিজেকেই ঠিক করতে, মোটিভেট করতে হবে। এবং এই যে বললাম গোল সেটিং, আপনি যদি আপনার ক্যালোরিটাকে শতকরা 30 ভাগ এখন যা খাচ্ছেন তার থেকে রিডিউস করুন, আর সপ্তাহে 150 মিনিট জোরে জোরে হাঁটুন, তাহলেই কিন্তু আপনি রেজাল্ট খুব তাড়াতাড়ি দেখতে পারবেন। এবার আসি পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম যখন ইনফার্টিলিটির কারণ হয়, তার মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ দিয়ে চিকিৎসা কিভাবে করা যায়। ওভিলেশন ইন্ডাকশন মেডিসিনস বা যে মেডিসিনসগুলো ডিম রিলিজের যে সমস্যা, পলিসিস্টিক ওভারিতে মহিলাদের ওভারিতে প্রচুর পরিমাণে ডিম থাকে কিন্তু ডিমগুলো সঠিক সময়ে সঠিকভাবে বেরোয় না, আমরা ওষুধের সাহায্যে সেই ডিমটা যাতে সঠিক সময় সঠিকভাবে বেরোতে পারে তার ব্যবস্থা করি। দেখা গেছে যে ওষুধ দিয়ে আপ টু 70 to 90%, মানে শতকরা 70 থেকে 90% ক্ষেত্রেই ডিম রিলিজের যে সমস্যাটা ওভিলেশন ইন্ডিউসিং মেডিসিনস দিয়ে ঠিক করা যায়। এবং সেক্ষেত্রে 30 to 40% ক্ষেত্রেই কিন্তু খালি ওষুধের সাহায্যেই প্রেগন্যান্সি চলে আসতে পারে, যদি ফ্যালোপিয়ান টিউবের কোনো সমস্যা না থাকে, সিমেন বা বীর্যের কোনো সমস্যা না থাকে, এবং যেটা আমি বললাম, আপনি যদি নিজেকে মোটিভেট করে নিজের ওজনটা কমাতে পারেন থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, তাহলে কিন্তু খুব সিম্পল পদ্ধতিতেই ওষুধের সাহায্যেই বাচ্চা আনা সম্ভব। ইউজুয়ালি দুটো গ্রুপের মেডিসিন এক্ষেত্রে ইউজ করা হয়, কলোকুয়ালি যাকে আমরা লেট্রোজোল বলি, আর একটা পুরনো মেডিসিন এখন একটু কম ইউজ হয়, ক্লোমিফেন সাইট্রেট। এই দুটো মেডিসিন
মোস্টলি পিরিয়ডের তৃতীয় দিন থেকে পরপর 5 দিন বিভিন্ন ডোজে আপনার ডাক্তার যেভাবে প্রেসক্রাইব করবে পরপর 5 দিন মানে তৃতীয় থেকে সপ্তম দিন অবধি নেওয়া হয় এবং তারপরে সাবসিকুয়েন্টলি মনিটর করে দেখা হয় যে ডিমটা বেরোচ্ছে কি বেরোচ্ছে না। দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই বা বেশিরভাগ ক্ষেত্রেই যদি সঠিক কম্বিনেশনে সঠিকভাবে ওষুধগুলো দেওয়া যায় তাহলে ডিম রিলিজ বা ডিম তৈরিটা হয়, যেটা ফলিকুলোমেট্রি মানে একটি বিশেষ ধরনের আলট্রাসোনোগ্রাফির সাহায্যে দেখা হয়। নর্মালি আমরা ওষুধটা তৃতীয় দিন থেকে সপ্তম দিন অবধি দিয়ে তারপরে আমরা মনিটর করে দেখি প্রথম 4-5 দিন ওষুধ খাওয়ার পরে যে ডিমটা সঠিকভাবে বেরোচ্ছে কিনা বা তৈরি হচ্ছে কিনা, এবং তারপরে প্রতি 1 থেকে 3 দিন অন্তর অন্তর আমরা ডিমের গ্রোথটাকে মনিটর করি যে ডিমের বৃদ্ধি বা ডিমের ম্যাচুরিটিটা ঠিকঠাক হচ্ছে কিনা। দেখা গেছে যে আপ টু 15-20% ক্ষেত্রে আমরা নর্মাল যে স্ট্যান্ডার্ড ডোজে মেডিসিনগুলো দিই, এই দুটো মেডিসিনের নাম বললাম, তাতে করে কিন্তু ডিমটা তৈরি হয় না এবং যেটা প্রথম 4-5 দিন স্ক্যানের পরেই বুঝতে পারা যায়। তখন কি হয় যে কিছু ওষুধের ডোজ বাড়ানো সম্ভব এবং সেই ওষুধের ডোজ বাড়িয়ে আমরা আর একবার দুবার স্ক্যান করে দেখি যে ডিমটা সঠিকভাবে বেরোচ্ছে কি না। কিন্তু দেয়ার আর কেসেস কিছু ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ডোজের পরেও কিন্তু ডিম তৈরি করা বা ডিমটাকে বৃদ্ধি করা সম্ভব হয় না। তখন আমরা যেটা করি পরপর 2 মাস যদি এরকম হয় তখন আমরা তাকে রেজিস্ট্যান্ট পলিসিস্টিক ওভারি বলি এবং সেক্ষেত্রে আমরা সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্টের কথা ভাবতে পারি। এছাড়াও দুটো আরও মেডিসিন আমরা অনেক ক্ষেত্রে ইউজ করে থাকি, যেটার নাম হচ্ছে একটার নাম হচ্ছে মেটফরমিন আর দ্বিতীয়টার নাম হচ্ছে মায়োআইনোসিটল। সায়েন্টিফিক এভিডেন্স যেটা বলছে এই দুটো মেডিসিনই বেশ কিছু ক্ষেত্রে যেখানে নর্মাল ফার্স্ট লাইন মেডিসিন ওভুলেশন ইন্ডাকশন মেডিসিন দিয়ে ডিম সঠিকভাবে তৈরি করা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই দুটো ওষুধে যদি অ্যাড করা যায় ডিফারেন্ট প্রপোর্শনে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই ডিম তৈরি সম্ভব হয় এবং সাবসিকুয়েন্ট প্রেগন্যান্সি রেটও বাড়তে পারে। এটা একমাত্র ডাক্তারের সুপারভিশনে এবং অভিজ্ঞ ডাক্তারের সুপারভিশনে এই জিনিসগুলো করা উচিত। পলিসিস্টিক ওভারি সেকেন্ড লাইন ট্রিটমেন্ট যেটাকে আমরা বলি সেটা হচ্ছে গোনাডোট্রফিন ইঞ্জেকশনস। নর্মালি প্রথমেই আমরা ইঞ্জেকশনস দিই না, বেশিরভাগ ক্ষেত্রেই ট্যাবলেটের সাহায্যেই চেষ্টা করি। সেকেন্ড লাইন ইঞ্জেকশনস যেগুলোকে আমরা গোনাডোট্রফিন থেরাপি বলি সেটা আমরা ইউজুয়ালি পিরিয়ডের তৃতীয় দিন থেকে শুরু করি এবং মনিটর করে ডোজ অ্যাডজাস্ট করে ডিম বৃদ্ধির চেষ্টা করি। সামটাইমস ইঞ্জেকশনস অল্টারনেট ডেতে চলে, সামটাইমস ইঞ্জেকশনস ডেলি ডেতে চলে। ইঞ্জেকশনের মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ইঞ্জেকশন দিলে কখনো কখনো ওভারির হাইপার স্টিমুলেশন হয়, সেটা একটা কমপ্লিকেশনস, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না যদি সঠিকভাবে জিনিসটা করা হয়। আর এর সঙ্গে মাল্টিপল প্রেগনেন্সি মানে টুইন অথবা ট্রিপলেট প্রেগনেন্সির সম্ভাবনা একটু বাড়ে। সুতরাং গোনাডোট্রফিন ট্রিটমেন্ট অভিজ্ঞ যারা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ডাক্তার বা যাদের এই ব্যাপারে অভিজ্ঞতা আছে তাদেরই তত্ত্বাবধানে এই ধরনের ট্রিটমেন্ট করা উচিত। এবং অনেক ক্ষেত্রেই যখন আমরা পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে যখন আমরা আইইউআই বলে একটি ট্রিটমেন্টের কথা ভাবি, ইন্ট্রা ইউট্রাইন ইনসেমিনেশন, তখন কিন্তু এই গোনাডোট্রফিন ট্রিটমেন্ট কিন্তু আমরা প্রাথমিক অথবা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হিসেবেও ভাবি অথবা করি। পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আরও দুটো ট্রিটমেন্টের কথা আমি এখানে রাখতে চাই। সেটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নয়, বোথ অফ দেম আর সার্জিক্যাল ট্রিটমেন্ট মানে অপারেশন। সেটা কি না, 1 নম্বর আমরা বলি ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং, মানে ক্যামেরার সাহায্যে আমরা ওভারিকে যে সিস্টগুলো তৈরি হয় আমরা ওভারিকে স্টিমুলেট করি এবং যার ফলে কিছু হরমোনাল চেঞ্জেস হয় এবং সেই হরমোনাল চেঞ্জেসের কারণে অনেক ক্ষেত্রেই ডিমটা আবার সঠিকভাবে সঠিক সময়ে বেরোতে পারে।
কিন্তু এটা ফার্স্ট লাইন ট্রিটমেন্ট নয়। যখন মেডিকেল ট্রিটমেন্ট কাজ করে না তখন কিন্তু এই ধরনের ল্যাপ্রোস্কোপিক ওভারিয়ান ড্রিলিংয়ের কথা ভাবা হয়। এর একটা অ্যাডভান্টেজও যেটা আছে, যেহেতু পেটের মধ্যে একটা ক্যামেরা দেওয়া হয়, সেক্ষেত্রে অন্য কোনো প্যাথোলজি যদি থাকে যেটা বন্ধ্যাত্ব আসতে বাধা দিচ্ছে, মানে সন্তান আসতে বাধা দিচ্ছে বা বন্ধ্যাত্ব করছে, যেমন ধরুন এন্ডোমেট্রিওসিস এক্সেট্রা, বা টিউবটাকে যদি আগে না দেখা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্যালোপিয়ান টিউবকেও আমরা অ্যাসেস করে নিতে পারি, বাট এটা ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট নয়। সেকেন্ড হচ্ছে বেরিয়াট্রিক সার্জারি, মানে ওয়েট কমানোর সার্জারি। আমাদের যে অ্যাবডোমিনাল ফ্যাট, যেটা পেটের মধ্যে আমাদের ফ্যাট থাকে, যেটাকে আমরা কলোকুয়ালি ভুঁড়ি বলি, তো ব্যারিয়াট্রিক সার্জারির সাহায্যে কিন্তু ওজন কমানো যায় অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে। এর মধ্যে একটা বিজ্ঞান আছে, কিন্তু এগেইন আফটার প্রপার কাউন্সেলিং, কারণ যে কোনো অপারেশনের কিছু কমপ্লিকেশনস রেট থাকে। বাট যদি ব্যারিয়াট্রিক সার্জারির সাহায্যে ওজন কমানো যায়, উইচ ইজ নট আইডিয়াল, আপনাদের নিজেদের মোটিভেট করে থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজই ওজন কমানোর চেষ্টা করতে হবে। কিন্তু আমরা কখনো যেটাকে বলি মরবিড ওবেসিটি, মানে এতটাই ওবেসিটি যেখানে কিন্তু জেনারেল ট্রিটমেন্ট লাইক ডায়েট এবং এক্সারসাইজের সাহায্যে ওজন কমানো যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যারিয়াট্রিক সার্জারির সাহায্য নেওয়া যেতে পারে। ফলিকুলোমেট্রি বা মনিটরিং অফ দ্য ডেভেলপমেন্ট অফ এগ, মানে ডিমগুলো কীভাবে তৈরি হচ্ছে তার কথা ব্রিফলি আমি আগে মেনশন করেছি। যখন ওষুধের সাহায্যে অথবা ইঞ্জেকশনের সাহায্যে আমরা ডিম তৈরির চেষ্টা করছি, তখন আল্ট্রাসাউন্ডের সাহায্যে ডিমটা সঠিকভাবে তৈরি হচ্ছে কিনা দেখা হয়, এবং ডিমটা একটা পার্টিকুলার সাইজ, যেটা 18 মিলিমিটার বা তার একটু বেশি যখন সাইজে পৌঁছয়, এবং জরায়ুর যে পর্দা এন্ডোমেট্রিয়াম, তার যে থিকনেস বা তার পুরুত্ব যেটা, সেটা যখন 6 মিলিমিটার বা তার বেশি হয়, তখন আমরা অনেক ক্ষেত্রেই একটি পার্টিকুলার ইঞ্জেকশন, এইচসিজি ইঞ্জেকশনের সাহায্যে ডিমটাকে ফাটিয়ে দেবার বা ডিমটাকে রিলিজ করে দেওয়ার চেষ্টা করি, এবং সেই সময়ের আন্দাজে আমরা একটা মেলামেশার অ্যাডভাইস দিয়ে রাখতে পারি, যেটাকে টাইমড ইন্টারকোর্স বলা হয়। এটা না করেও ডিম তৈরি হলে আমরা স্বাভাবিকভাবেও ইন্টারকোর্স বা মেলামেশা করতে পারি বাচ্চা আনার জন্য, বাট অনেক ক্ষেত্রে টাইমড ইন্টারকোর্সের সাহায্য নেওয়া হয়, যে ক্ষেত্রে কিন্তু বাকি দুটো জিনিস যদি সিমেন এবং টিউব কমপ্লিটলি ঠিক থাকে, তাহলে কিন্তু সাকসেসের একটা ভালো সম্ভাবনা থাকে। এক সাইকেলে না হলেও বেশ কয়েকটা সাইকেল, 3টে 4টে 5টা, বয়স অনুপাতে 6টা সাইকেল চেষ্টা করলেও কিন্তু অনেক ক্ষেত্রেই প্রেগন্যান্সি চলে আসতে পারে। এবার ফাইনালি আমি চলে আসতে চাই যে আপনি আপনার পলিসিস্টিক ওভারি আছে সেটা জানা, আপনি বাচ্চার চেষ্টা করছেন। আমরা সমস্ত ধরনের ট্রিটমেন্ট, মুখের ওষুধ, ট্যাবলেটস, ইঞ্জেকশনস, দরকার মতন অপারেশন ইত্যাদি করেও আপনার বাচ্চা আনতে সক্ষম হলাম না, তাহলে আপনার কি অপশানস আছে? সেক্ষেত্রে কিন্তু আফটার এ সার্টেন টাইম, বয়সটা খুব ইম্পর্টেন্ট। ধরুন যদি আপনার বয়স কমের দিকে হয়, তাহলে একটা সার্টেন টাইম অবধি ওষুধ, ইঞ্জেকশন এগুলোর সাহায্যে চেষ্টা করা যেতে পারে। বাট যদি আপনার বয়স 35 বা তার বেশি হয়, তখন কিন্তু সময়ের একটু রেস্ট্রিকশন চলে আসে, তার কারণ বয়সের সঙ্গে সঙ্গে ডিমের কোয়ালিটিও আস্তে আস্তে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এছাড়া আপনাদের যদি পলিসিস্টিক ওভারি থাকে, তার সঙ্গে যদি টিউবের কোনো সমস্যা থাকে অথবা স্পার্মের কোনো সিভিয়ার সমস্যা থাকে, তাহলেও কিন্তু থার্ড লাইন অফ ট্রিটমেন্ট বা আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ ট্রিটমেন্ট, এআরটি, যার মধ্যে আমরা কলোকুয়ালি টেস্ট টিউব বেবি বা আইভিএফ বলি, তার কথা কিন্তু ভাবতে হবে। আদারওয়াইজ এই সমস্যাগুলো না থাকলে, যদি পলিসিস্টিক ওভারি থাকে, তাহলে বেশ কয়েক মাস কিন্তু ওষুধ, দরকার মতো ইঞ্জেকশন বা অন্য ট্রিটমেন্ট যেগুলো আমি মেনশন করলাম তার সাহায্যে চেষ্টা করতে হবে। আর যদি না আসে, তখন আমাদের অ্যাজ এ থার্ড লাইন অফ ট্রিটমেন্ট কৃত্রিম পদ্ধতি, এআরটি অর আইভিএফ, টেস্ট টিউব বেবির কথা ভাবতে হবে। দেখা গেছে যে আইভিএফ যদি করা হয় পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে, তাদের কিন্তু চান্স অফ কনসেপশন ভালো, এবং অ্যাভারেজ যে কনসেপশনের চান্স উইথ আইভিএফ তার সঙ্গেই অ্যাট পার। কারণ কি,
ইউজুয়ালি পলিসিস্টিক ওভারি মহিলাদের ক্ষেত্রে ডিম প্রচুর থাকে, এবং সেক্ষেত্রে যদি সঠিকভাবে আইভিএফটা করা হয় তাহলে কিন্তু সাকসেসের চান্স বেশ ভালো থাকে। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট, আইভিএফ বা টেস্ট টিউব বেবির যে বেস যে স্টেপসগুলো সেগুলো আমি একটু আপনাদের জানিয়ে রাখবো। প্রথম হচ্ছে ডিমটা ইঞ্জেকশনের সাহায্যে তৈরি করা হয় এবং একের জায়গায় একাধিক ডিম তৈরি করা হয়। সমস্যা যেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই পলিসিস্টিক ওভারিতে যেহেতু আইভিএফে নর্মালের থেকে অনেক বেশি ইঞ্জেকশন লাগে, সেক্ষেত্রে কিন্তু ওভারিয়ান স্টিমুলেশনের হাইপার স্টিমুলেশনের একটা চান্স থাকে। সেক্ষেত্রে এটা খুব সাবধানভাবে করতে হয়। সো ডিমগুলো যখন তৈরি হয়ে যায় তখন আল্ট্রাসাউন্ডের সাহায্যে, টিভিএস অর ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফির সাহায্যে ছোট্ট করে ঘুম পাড়িয়ে শরীর থেকে ডিমগুলো শরীরের বাইরে নিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে কোনো ব্যথা যন্ত্রণা মেজার কিছু লাগে না। তারপরে ডিমগুলো স্পার্মের সঙ্গে ল্যাবরেটরি কন্ডিশনে ডিশের মধ্যে মিলিয়ে ভ্রূণটা তৈরি করা হয় এবং তারপরে সেই ভ্রূণটা শরীরের মধ্যে, মহিলাদের শরীরের মধ্যে প্রতিস্থাপন করা হয়। পলিসিস্টিক ওভারি ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা যে প্রোটোকল ফলো করি যাতে হাইপার স্টিমুলেশন না হয়, তাতে করে আমরা কি করি, মোটামুটি ইঞ্জেকশনটা 8-10 দিন মতন চলে। তারপরে আমরা ডিমটাকে শরীরের বাইরে বার করে ভ্রূণটা তৈরি করে ফ্রিজ করে দিই এবং ফ্রিজ করার পরে 1 মাস, 5 সপ্তাহ, 4 সপ্তাহ এরকম সময় পরে ভ্রূণটাকে আমরা শরীরের মধ্যে আবার প্রতিস্থাপন করে দিই। এবং পলিসিস্টিক ওভারির ক্ষেত্রে আমাদের বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হয় যখন আমরা আইভিএফ করি, কিন্তু যদি সঠিকভাবে জিনিসটা করা হয় তার কিন্তু রেজাল্ট বেশ ভালোই হতে পারে। আমি প্রায় আমার এই সেশনের একদম শেষের দিকে পৌঁছে গেছি। প্রথম জিনিস হচ্ছে পলিসিস্টিক ওভারি আমাদের দেশে খুব কমন সমস্যা, ভয় পাওয়ার কিছু নেই। এটা জীবনের বিভিন্ন অংশে বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। কেউ পিরিয়ড প্রবলেম নিয়ে প্রেজেন্ট করতে পারেন, আবার কেউ ইনফার্টিলিটি নিয়ে প্রেজেন্ট করতে পারেন, কেউ লাইফস্টাইল ইস্যু লাইক ওবেসিটি, হেয়ার গ্রোথ এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারেন। পলিসিস্টিক ওভারির বিজ্ঞান যেটা বা কী কারণে হয়, যেহেতু যেটা আমাদের খুব ভালোভাবে জানা হয়ে গেছে, সেই কারণে কিন্তু আমরা এর ট্রিটমেন্ট যে ম্যানিফেস্টেশনেই আসুক না কেন ভালোভাবে করতে পারি এবং সাকসেসফুলি করতে পারি। প্রথম জিনিস হচ্ছে অ্যাওয়ারনেস। আমাদের দেখতে হবে যে লাইফস্টাইল যেন ঠিক থাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে, তার মধ্যে ওয়েট লস থ্রু ডায়েট অ্যান্ড এক্সারসাইজ খুব খুব গুরুত্বপূর্ণ। সঠিক সময়ে ইনফার্টিলিটির ডাক্তার, যদি ইনফার্টিলিটির সমস্যা হয় সঠিক সময়ে ডাক্তারদের কাছে পৌঁছতে হবে এবং সঠিক এক্সামিনেশনের সাহায্যে দেখে নিতে হবে যে ইনফার্টিলিটির কজ খালি পলিসিস্টিক ওভারি, টিউব এবং স্পার্ম ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে ওষুধের সাহায্যে ডিম তৈরির চেষ্টা করে, মনিটর করে এবং গাইডেন্সের সাহায্যে বেশিরভাগ ক্ষেত্রেই প্রেগনেন্সি আনা সম্ভব হবে। যদি সেটা না হয় এবং অথবা অন্যান্য ফ্যাক্টর থাকে যেমন স্পার্মের সমস্যা, টিউবের সমস্যা, অতিরিক্ত বয়স, সেক্ষেত্রে কিন্তু লেস টাইম চেষ্টা করে আপনাদের কৃত্রিম পদ্ধতি বা আইভিএফের কথা ভাবতে হবে। সেক্ষেত্রেও কিন্তু সাকসেসের চান্স খুবই ভালো থাকতে পারে। এই বলে আজকে আমি আমার সেশন ক্লোজ করছি। ভবিষ্যতে আবারও বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনার মধ্যে থাকব।